হিন্দুদের একত্র হতে হবে। মুসলমানরা যেমন একটা ডাক দিলে ওরা একত্র হয়ে যায়, একসঙ্গে একজুট হয়ে যায়, আমরা কিন্তু এখনো একজুট হতে পারছি না। এটা তো গণতন্ত্র, এটা মধ্যযুগীয় বর্বরতা নয়। ভারতবর্ষের কোনো জায়গায় বিজেপি হেরেছেন, কোনো জায়গায় বিজেপি জিতেছে। শুধু আপনি একটা উদাহরণ দেখান তো, যেখান থেকে মানুষ ঘর ছাড়া হয়েছে, রেশনে বায়োমেট্রিক করে তার কাছ থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে, মা বোনেদেরকে ধর্ষণ করা হয়েছে। এরকম হয়েছে যে যেখানে মায়েদেরকে এত অত্যাচার করা হচ্ছে তারা বলতে পারছেন না সত্যি কথা। এই নিদারুণ ঘটনা যেটা সন্দেশখালী, দুয়ারে সন্দেশখালী, যদি আমরা প্রতিবাদ না করি তাহলে বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাবে। ফান্ডটা বলছে মাদ্রাসা শিক্ষার পিছনে যাচ্ছে, কিন্তু ফান্ডটা বাইফার্কেশনে পৌঁছে যাচ্ছে অন্যরকম জিহাদি তত্ত্বের কাছে। এটা আমি সরাসরি বলছি। হিন্দু সব জায়গায়, মুসলমান কান্ট্রিগুলোতে হিন্দু কমছে, অথচ আমরা গর্ব করি বলি ধর্মনিরপেক্ষতা। এইখানে হিন্দু কমছে আর মুসলমান বাড়ছে। আগামী দিনেও আজকের এই 2024-এর নির্বাচনের পর যারা বিভিন্নভাবে সমাজকে কলুষিত করেছে হিংসা দিয়ে, আগামী দিনে তাদেরও ঠাঁই শ্রীগড়ের পিছনে হবে। তাদেরও দিনের পর দিন কোর্ট কাছারিতে চটি ঘষতে ঘষতে তাদের ওই চটির কথা মনে পড়বে। প্রতিবাদ ঠিক রাস্তায় হবে, ভয়ঙ্কর আন্দোলন হবে, সমস্ত বঙ্গবিভূতির ডাকে আজকে গোটা হিন্দু সমাজ রাস্তায় নেমেছে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পরবর্তী নির্বাচনের পরে যে হিংসাগুলো হচ্ছে বেঁচে বেঁচে হিন্দুদের উপর হচ্ছে, আজকে তার ডাকে রাস্তায় এত মানুষ এসছে। বিজেপিও রাস্তায় নামবে, সমস্ত সংগঠনই রাস্তায় নামবে এক এক করে। আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বারবারই কোর্টে ছুটে যাচ্ছেন এবং কোর্টের ভার্ডিক্ট নিয়ে এসে উনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই মুহূর্তে যারা আছেন সবচেয়ে বেশি এগিয়ে আছেন, বিজেপির দলটাকে যিনি একা কাঁধে বইছেন তার নাম শুভেন্দু অধিকারী। তার উপর সর্বতভাবে দল সমস্ত দিল্লি এবং এই রাজ্য সমস্ত ভার নষ্ট করে, তবে বিজেপি এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে, নইলে আমাদের সকলের পরিশ্রম করাই সার হবে, মুশকিল হবে বাকিটা। আমাদের একটা বিরাট দাবি আছে যে এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা, কেটে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীর জলে। কোন রকম কোনো অ্যাকশন নিচ্ছেন না মমতা ব্যানার্জি। তার বিধায়কের ডাইরেক্ট মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করছে রামকৃষ্ণ মিশন ভারতসংঘ ইসকনকে, তারপরে সমস্ত সংগঠনের উপর আক্রমণ নেমে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে জবাব দিয়ে করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ একদিন সহ্য করবে, দুদিন সহ্য করবে না হলে আমরা যদি নিজেরা না জেগে উঠি তাহলে একদিন দেখা যাবে হিন্দু মাইনরিটি হয়ে যাচ্ছে ভারতবর্ষে। না না, এরকমটা কোনো কথা নয়। আরএসএস তো মাদার বডি, আরএসএস তো নামবেই। বঙ্গ বিজেপির ওপরে ভরসা রাখছে না, এটা একদমই বাজে কথা। না, ভরসা আমাদের পুরোটাই আছে। বঙ্গ বিজেপি তো অ্যাকচুয়ালি আরএসএস তো রাজনীতি করে না। আরএসএস হচ্ছে সেবামূলক সংগঠন, আর বিজেপি হচ্ছে আরএসএসেরই একটা, মানে আরএসএসের স্নেহধন্য, এটা একটা রাজনৈতিক সংগঠন। ওটা আলাদা, এটা আলাদা। এটা আরএসএস আজকে পথে নেমেছে, তার কারণ আরএসএস বুঝতে পারছে যে যেভাবে পোল ভায়োলেশন হচ্ছে, এই ভায়োলেন্সটা মানে যাতে কমে, সেই জন্য আরএসএসও পথে নেমেছে। আরএসএসও, এটা নয় যে বিজেপির ওপরে ভরসা রাখছে না। এটা একদম ভুল ধারণা। সমাজে তো প্রভাব পড়বে। আর আপনারা জানেন কি না জানি না, আগামীকাল ভারত সভা হলে বিজেপি থেকেই ডাকা হয়েছে একটা, ওখানে সভা আছে এই নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধেই। ওখানে লোকেরা কথা বলবে এবং ওখান থেকে একটা রূপরেখা তৈরি হবে। আর এইটা একদম ভুল কথা। এটা আবার আমি বলছি যে সমাজের ওপরে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না বিজেপির, এটা একদম ভুল কথা। একদমই প্রতিক্রিয়া হচ্ছে এবং হচ্ছে তার সঙ্গে আমরাও, আরএসএসরাও আমরা আবার পথে নেমেছি। আমরা মানুষকে জাগরুক করার জন্যই আমরা পথে নেমেছি। আসলে জানেন তো, হিন্দুদের একত্র হতে হবে। মুসলমানরা যেমন একটা ডাক দিলে ওরা একত্র হয়ে যায়, একসঙ্গে একজুট হয়ে যায়, আমরা কিন্তু এখনো একজুট হতে পারছি না। আমরা এখনো ভাবি যে হয়তো এটা আমরা সেকুলারিজম করে করতে পারবো, কিন্তু আমাদের মনে হচ্ছে আরএসএস সবসময় হিন্দু সংগঠন এবং আমরা হিন্দুদেরই প্রাধান্য দিই। ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মুসলিমরা এসে, আমরা সেই জায়গাটাকে আটকে আমাদের বক্তব্য হলো যে হিন্দু জাগরুকতা আমাদের করতেই হবে। না হলে আমরা যদি নিজেরা না জেগে উঠি তাহলে একদিন দেখা যাবে হিন্দু মাইনরিটি হয়ে যাচ্ছে ভারতবর্ষে। এই ক্ষতিপূরণ হচ্ছে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। একদম দল বেঁধে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং যতখানি সাহায্য আমরা তাদের করতে পারি করব। এছাড়াও যেটা আমাদের করতে হবে
যে হিন্দুদের একত্রিত করতে হবে। হিন্দু একত্রিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু হবে না। হিন্দুদের একত্রিত করাটা আমাদের এখন একটা বিরাট কাজ। এই কাজের জন্যই মেনলি আমাদের পথে নামা, যে হিন্দুদের দেখানো যে আমরা কিন্তু আছি। অতএব হিন্দুরা আসুন, তারা নির্ভয়ে আসুন, আমরা সকলে। আর নিরপেক্ষ বলে কিছু হতে পারে না। ধর্মের ভিত্তিতে ভাগ করা যে দেশ হয়েছিল, সে দেশের একটা হয়ে গেল মুসলমান দেশ, আরেকটা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা বলে কিছু হয় না। এটা হয় হিন্দু হতে হতো, হিন্দুই হতে হতো, এছাড়া কোনো জায়গা নেই। সমস্ত পৃথিবীতে কোনো হিন্দু রাষ্ট্র নেই। হিন্দু রাষ্ট্র যদি একটা না থাকে, আপনারাই বলুন যে হিন্দুরা কোথায় গিয়ে দাঁড়াবে? হিন্দুদের তো একটা দাঁড়াবার জায়গা চাই। আর ধর্মনিরপেক্ষতা বলে কিছু হয়? ধর্মনিরপেক্ষতা হয় কেউ ঢলে পড়ছে মুসলমানদের দিকে, আর বিজেপি আমরা ঢলে পড়ছি হিন্দুদের দিকে। এইভাবে ধর্মনিরপেক্ষতা হয় না। ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আমাদের একটা বিরাট দাবি আছে যে এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। আসলে তদন্তটা তো আপনারা জানেন যে পুলিশ হচ্ছে দলদাস। অবশ্য পুলিশের আর কিছু করার নেই, তাহলে ওদের বদলি করে দেবে, চাকরি থেকে সাসপেন্ড করে দেবে। এই দলদাস পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই। এই জন্যই আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বারবারই কোর্টে ছুটে যাচ্ছেন এবং কোর্টের ভার্ডিক্ট নিয়ে এসে উনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এইটাই তো কথা। এইভাবে বাংলাদেশ থেকে যারা আসছে আর রোহিঙ্গারা যারা ঢুকছেন, তাদের রাজ্য সরকার বিশেষভাবে তাদের পরিচয়পত্র অর্থাৎ ভোটার আই কার্ড, তাদের যেটা আমাদের আধার কার্ড বলা হয়, আধার কার্ড সব করে দিচ্ছে। করে দেওয়ার ফলে এরা নিজেদের কেউ হিন্দু বলে পরিচিতি দিচ্ছে, কেউ মুসলমানই থাকছে। এইভাবে ভারতবর্ষের ডেমোগ্রাফি যে চেঞ্জ করার জন্য তৃণমূল একটা বিশেষ দল হিসেবে, বিশেষ সংগঠক হিসেবে কাজ করছে, তার বিরুদ্ধেই আমাদের সমস্ত কিছু পথে নামা, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। একদমই নিরাপদে নয়। আপনারা জানেন কি না জানি না, আফগানিস্তানে হিন্দু ছিল আগে 35%, এখন 6%ও নেই। পাকিস্তানেও তাই, 7% মুসলমান, সব হিন্দু সব জায়গায়। মুসলমান কান্ট্রিগুলোতে হিন্দু কমছে, অথচ আমরা গর্ব করি বলি ধর্মনিরপেক্ষতা। এইখানে হিন্দু কমছে আর মুসলমান বাড়ছে। একটা এমন দিন দেখা যাবে যে মুসলমানরা এতটাই বেড়ে যাবে, হিন্দু মেয়েদের টেনে নিয়ে ঘর থেকে বার করে নিয়ে তারা চলে যাবে। এই ভয়টা হিন্দুরা এখনও পাচ্ছে না। হিন্দুদের যতদিন না এটা আমরা বোঝাতে পারবো এবং হিন্দুদের আমরা চোখ খুলে দিতে পারবো, ততদিন পর্যন্ত এখানে খুব মুশকিল আছে কিছু করা। উনি শুধু মাদ্রাসা শিক্ষার জন্য করছেন, আর আমাদের হিন্দুদের যে কোনো নর্মাল স্কুলে করছেন না। আপনারা তো জানেন যে যেভাবে উনি ওবিসি সার্টিফিকেট মুসলমানদের দিয়েছিলেন, সেটা কোর্ট থেকে বাতিল হয়ে গেছে। তবু ওনার কোনো চক্ষু লজ্জা নেই, উনি এটা নিয়ে আবার কথা বলে যাচ্ছেন। এই জন্যেই আমাদের সিএএটা প্রচণ্ড দরকার। আমাদের এই সমস্ত কোর্ট যেগুলো করেছে, যেটা নিয়ে ওরা বলছে ওরা সুপ্রিম কোর্টে যাবে, কোর্ট খুললে যান, কিন্তু এইটা ওবিসি এইভাবে হয় না। আমি নিজে হাইকোর্টে অ্যাডভোকেট, আমি বলছি এভাবে ওবিসি যেটা হয় সেটা ওবিসি কখনো ধর্মের ভিত্তিতে হতে পারে না। এটা বলা হয়েছিল যে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, নিচু কাস্টের লোকেরা যারা এখনও বিভিন্ন রকম অপারেশনে আছে, তাদের জন্য ওবিসি সার্টিফিকেট খানিকটা দেওয়া হতে পারে, কিন্তু সবাই মুসলমানরা ওবিসি সার্টিফিকেট পাবে এটা কোনোদিন হতে পারে না। মানে অর্থাৎ আমরা সংখ্যালঘু বলতে বুঝি 15%-এর যদি তারা নিচে হয় তাহলে তাদেরকে সংখ্যালঘু বলা যায়। তাহলে এখন আর মুসলিমকে সেই অর্থে কিন্তু সংখ্যালঘু বলা যাচ্ছে না, প্রায় সমানই হয়ে আসছেন তারা। আর হিন্দু সম্প্রদায়ের কথা যদি বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার এই রাজ্যে চলছে, তাদের মূল ভোট ব্যাংক হচ্ছে যেহেতু মুসলিম, তারা হিন্দু জাতির মানুষের প্রতি তাদের আগ্রহ নেই। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য হিন্দু দেবীকে ওই কী বলে ওই পুজো অনুষ্ঠান হয়ে দুর্গাপুজোর অনুষ্ঠানের পরেও দাঁড়িয়ে ওয়েট করতে হয়, ওর সামনে মিছিল করে দেবী দুর্গাকে হাঁটতে হয়, অথচ উনি নিজে পৌঁছে যান মাথায় ফেটটি বেঁধে যেখানে মুসলিমদের অনুষ্ঠান হয় সেখানে। এই হচ্ছে হিন্দুদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দুদের অবস্থান। হিন্দুরা এখানে হিন্দুরা ইন অল ওয়ার্ল্ডস খতরে মে হ্যায়। ঠিক এই জিনিসগুলি আটকানোর জন্যই আমাদের সিএএ প্রজেক্ট।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবচেয়ে বেশি ভালো জানেন, আমি এটা বলে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই তিনি যখন একলা ছিলেন, যখন তিনি ক্ষমতায় আসেননি, তিনি এই ধরনের লোকগুলি পশ্চিমবঙ্গে আছে এবং এরা রুলিং পার্টির সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, পশ্চিমবঙ্গের মানুষের রুজি রুটির উপর আঘাত হানছে। এটা সবচেয়ে ভালো মমতা বন্দ্যোপাধ্যায় 2006 থেকে 98 সাল ওই সময় উনি নিজেই ভোকাল ছিলেন। আশ্চর্য ব্যাপার, তিনি যখন ক্ষমতায় বসলেন ওই ভোটগুলিকে নেওয়ার জন্য তিনি এই ধরনের মানুষদেরকে, তার সরকারও একই পদ্ধতিতে এক পথে চলতে হবে যেভাবে বামেরা চলেছিল, এবং উনি সিএকে এই রাজ্যে আসতে দেব না কে ছিঁচি আবল তাবল বলতে লাগলে। কারণ উনি বাস্তবটা জানেন যে এইখানে যারা আসছে বাংলাদেশ থেকে খুব সহজে এসে পড়ছে, এবং তারা যেহেতু আমাদের এখানে চেহারার সাদৃশ্য, খাদ্যাভাবের ভাষার সাদৃশ্য এবং ভাষার সাদৃশ্য সুবিধা নিয়ে তারা আমাদের ভারতবর্ষের মানুষের বাঙালির পেটে লাথি মারছে। মাদ্রাসা শিক্ষা বলে কিছু হয় না। মাদ্রাসা শিক্ষা পড়ে আজ অবধি আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে ও দেশের কোনো অন্য কেউ যোগদান করেছে শুনিনি। হুজুর হয় আর কী সব যেন হয়, যার কোনো মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি এই সম্প্রদায়কে ভোটারের বাইরে, দুধ দেওয়া গরুর বাইরে অন্য কিছু ভাবতে পারতেন, তাহলে তো নিশ্চিত তাদের যদি স্কুল গড়ে দিতেন, মাদ্রাসা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে ব্যবহার করছেন, আর এরাও ব্যবহৃত হতে পছন্দ করছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন থেকে উঠে এসেছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সময় আরও একজন না থাকলে পরে সিঙ্গুরের সঙ্গে আমরা নন্দীগ্রামকে পেতাম না, এক ব্র্যাকেটে রাখতে পারতাম না। সেই সিঙ্গুরের সঙ্গে নন্দীগ্রামকে মেলানোর যিনি মুখ ছিলেন, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি এখন বিজেপিতে আছেন। বিজেপির উচিত সর্বতভাবে ওর নেতৃত্বকে এবং ওর কী বলে, ওর সমস্ত যা ধী শক্তিকে, ওর এতদিনকার রাজনৈতিক অভিজ্ঞতাকে ব্যবহার যদি করতে পারে প্রপারলি বিজেপি, তাহলে বিজেপি আমার ধারণা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এই মুহূর্তে যারা আছেন সবচেয়ে বেশি এগিয়ে আছেন, বিজেপির দলটাকে যিনি একা কাঁধে বইছেন, তার নাম শুভেন্দু অধিকারী। তার উপর সর্বতভাবে দল সমস্ত দিল্লি এবং এই রাজ্য সমস্ত ভার নষ্ট করে, তবে বিজেপি এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে। নইলে আমাদের সকলের পরিশ্রম করাই সার হবে, মুশকিল হবে বাকিটা। বঙ্গ বিজেপির নেতাদের উপর ভরসা করতে পারছে না, এই যে আপনি যে কথাটা বললেন, এই কথাটারই কোনো বাস্তবতা বা এই কথাটার কোনো ভিত্তি নেই। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পূর্ণভাবে একটা সামাজিক সংগঠন, এবং আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং রাজনীতির হাত ধরে সমাজ যে তলানিতে গিয়ে ঠেকেছে, যে ধরনের রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গের বুকে দেখা যায়, অন্য কোনো রাজ্যে দেখা যায় না। ইলেকশন আসে, ইলেকশন চলে যায়, সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে, সরকার তৈরি হয়, সরকার মানুষের জন্য কাজ করে, সে যে দলেরই হোক না কেন। একমাত্র পশ্চিমবঙ্গে এমন একটা আজকে ভারতবর্ষের মধ্যে রাজ্য যেখানে নির্বাচন হওয়া মানে 50টা মায়ের কোল, 50টা দিদির ভাই জীবনহানি ঘটবে। সুতরাং সেই জায়গা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটা সামাজিক সংগঠন, এবং সবচেয়ে বড় কথা সারা বিশ্বের বৃহত্তম সামাজিক সংগঠন, সে সমাজ মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে পথে নামবে, এটা তো স্বাভাবিক রয়েছে। 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের যে ঘটনাগুলো ঘটেছিল, আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য রয়েছে। ভারতীয় জনতা পার্টির তাদের লয়ার সেলের উদ্যোগে যে প্রসিডিংগুলো, ক্রিমিনাল প্রসিডিংগুলো ইনিশিয়েট করা হয়েছিল, তাতে এই মুহূর্তে 121 জন এখনও পর্যন্ত বিভিন্ন ক্রিমিনাল মামলায় প্রসিকিউটেড হয়েছে। সুতরাং এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ভারতীয় জনতা পার্টি কোনো অ্যাকশন নিচ্ছেন, এবং আপনাকে আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, আগামী দিনেও আজকের এই 2024-এর নির্বাচনের পর যারা বিভিন্নভাবে সমাজকে কলুষিত করেছে হিংসা দিয়ে, আগামী দিনে তাদেরও ঠাঁই শ্রীগড়ের পিছনে হবে। তাদেরও দিনের পর দিন কোর্ট কাছারিতে চটি ঘষতে ঘষতে তাদের ওই চটির কথা মনে পড়বে। আমি আবারও আপনাকে একটু শুধরে দিতে চাই, বঙ্গ বিবেক এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো শাখা সংগঠন, এরকম অন্তত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কখনো কোথাও দাবি করেনি। এটা একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা যদি আপনার মনে হয়ে থাকে। বঙ্গ বিবেক এটা সমাজের সকল স্তরের মানুষকে একটা আহ্বান জানানো হয়েছে বিচার পরিবারের পক্ষ থেকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই আহ্বানের একটা অংশ। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো সংগঠনের সীমাবদ্ধতা নেই। বাঙালির অস্মিতাকে জাগিয়ে তোলার জন্য, এবং যে কোনো নির্বাচন, আমি যেটা আপনাকে প্রথমে বললাম, যে কোনো নির্বাচনের পরেই বাঙালির উপর যে দলই করুক না কেন, বাঙালির উপর যে হিংসা নেমে আসছে, এর বিরুদ্ধে সমাজকে
জাগরুক করার জন্য, একটা জনমত গড়ে তোলার জন্য এবং আগামী দিনে নির্বাচনকে বাহানা করে যাতে কোনো মায়ের কোল খালি না হয় এটা এনশিওর করার জন্যই আজকে আমাদের এই বঙ্গবিবেকের যাত্রা। আপনার প্রশ্নের মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। আপনি যখন প্রশ্নটা করলেন খুব স্পেসিফিক্যালি বললেন গ্রামে গ্রামে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ক্ষেতের ফসল কেটে নেওয়া হচ্ছে, মাছের পুকুরে ফলিডল দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সত্যি কথা, বেছে বেছে গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যেটা হিন্দুদের সাথেই হচ্ছে। তাই এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় পশ্চিমবঙ্গের বুকে এমন একটা সরকার প্রতিষ্ঠা করা যে সরকার ধর্ম মত নির্বিশেষে সাধারণ মানুষের সরকার হবে, যে সরকার প্রত্যেক ধর্মের মানুষকে সুরক্ষা দেবে, যে সরকার কোনো তোষণের পথে হাঁটবে না, যে সরকার মানুষকে মানুষের প্রকৃত মর্যাদা দিয়ে সমাজের বুকে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং একমাত্র সেটার উপায় হলো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা, যে লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এবং ধীরে ধীরে সমাজও জাগরুক হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন এবারের ভোটের ফলাফলে যে সমস্ত আরবান এরিয়ায় ভারতীয় জনতা পার্টির শাসক দলের থেকে বেশি ভালো ফলাফল করেছে এবং বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা তাদের নিজেদের ওয়ার্ডে হেরেছে। তো এটা একটা অন্য দিগন্ত খুলে দিচ্ছে। আগামী দিনে আপনারা এর ফলাফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমার হেমন্ত বিশ্ব শর্মার একটা ওই উক্তি মনে পড়ে যাচ্ছে যে মাদ্রাসায় কি তৈরি হয়, উনি জিজ্ঞাসা করেছিলেন ওপেনলি পাবলিক ফোরামে, ইঞ্জিনিয়ার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, টিচার তৈরি হয়, কোনো প্রফেশনাল অ্যাডভোকেট এরকম কোনো প্রফেশনাল তৈরি হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি হয়, কস্ট অ্যাকাউন্টেন্ট তৈরি হয়, কিছু তৈরি হয় না। তাহলে এই এডুকেশনের আউটপুট কি এটা সারা দেশ বুঝে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয়া বুঝেও বুঝছেন না এবং উনি বুঝছেন না তা নয়, উনি বুঝেও আরও বেশি করে এই ধরনের শিক্ষা ব্যবস্থা যার কোনো আউটপুট নেই উনি আরও বেশি করে প্রবর্তন করতে চাইছেন। এই কারণ হীরক রাজার দেশে অনেক দিন আগেই বলে গেছেন, ওরা যত জানে তত কম মানে, তত কথা কম শোনে। এখানে মাননীয় ওই পথেই এগোচ্ছেন, এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা যেখানে মানুষ কিছু শিখবে না, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, অটোমেটিক্যালি ধামাধরা তৈরি হতে হবে, ঝান্ডা ঘাড়ে নিতে হবে, পেটে দুবেলা ভাতের জন্য সিন্ডিকেট করতে হবে, মিটিং মিছিলে পার্টির পিছনে দৌড়াতে হবে। এই কালচারকেই মাননীয় এখানে প্রতিষ্ঠা করতে। আপনি সরকারি স্কুলগুলোর অবস্থা দেখুন, স্টুডেন্ট নেই, স্টুডেন্ট থাকলে টিচার নেই। একটা স্কুলে দেখা যাচ্ছে শুধুমাত্র একজন টিআইসি রয়েছে, কোনো টিচার থাকে না। ম্যাক্সিমাম গ্রামাঞ্চলের বাংলা মিডিয়াম স্কুলগুলো যেগুলো থেকে একসময় মাধ্যমিকে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করতো সেগুলো উঠে গেছে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া এবং এই ধরনের শিক্ষা ব্যবস্থা যার কোনো আউটপুট নেই সেগুলোর পিছনে ফান্ড, আমি তো বলবো এটা তো বাহানা। ফান্ডটা বলছে মাদ্রাসা শিক্ষার পিছনে যাচ্ছে, কিন্তু ফান্ডটা বাইফার্কেশনে পৌঁছে যাচ্ছে অন্যরকম জিহাদি তত্ত্বের কাছে, এটা আমি সরাসরি বলছি। এর উপর বেস করেই তো উনি সরকার টিকিয়ে রেখেছেন, দেখা যাক উনি কতদিন চালাতে পারেন। এটা তো গণতন্ত্র, এটা মধ্যযুগীয় বর্বরতা নয়। ভারতবর্ষের কোনো জায়গায় বিজেপি হেরেছেন, কত জায়গায় বিজেপি জিতেছে। শুধু আপনি একটা উদাহরণ দেখান তো যেখান থেকে মানুষ ঘর ছাড়া হয়েছে, রেশনে বায়োমেট্রিক করে তার কাছ থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে, মা বোনেদেরকে ধর্ষণ করা হয়েছে। এরকম হয়েছে যে যেখানে মায়েদেরকে এত অত্যাচার করা হচ্ছে তারা বলতে পারছেন না সত্যি কথা। তাই এই নিদারুণ ঘটনা যেটা সন্দেশখালী, দুয়ারে সন্দেশখালী, যদি আমরা প্রতিবাদ না করি তাহলে বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাবে, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। তাই আজকে আমাদের রাস্তায় নেমে বাঙালি ঘুম ভাঙানোর জন্য এই প্রতিবাদে নেমেছেন এই বুদ্ধিজীবী মা বোনেরা এবং সকলে মিলে। তাই এটা আমাদের শেষ চেষ্টা, এই চেষ্টায় আমাদের জিততেই হবে। যে কোনো রাজনৈতিক দল জিতলেন বা হারলেন তার থেকে বড় কথা হচ্ছে আমাদের বাঙালির মধ্যে থেকে মানবিকতা চলে যাচ্ছে। মায়েদের উপরে অত্যাচার করে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার নোংরা যে প্রভাব এখানে শুরু হয়েছে তাকে বাঙালির লজ্জাটা বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষের বাংলা, এরই প্রতিবাদে এত মানুষ নেমেছে। প্রতিবাদ ঠিক রাস্তায় হবে, ভয়ঙ্কর আন্দোলন হবে, সমস্ত কিছু বঙ্গবিবিকে ডাকে আজকে গোটা হিন্দু সমাজ রাস্তায় নেমেছে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পরবর্তী নির্বাচনের পরে যে হিংসাগুলো হচ্ছে বেঁচে বেঁচে হিন্দুদের উপর হচ্ছে, আজকে তার ডাকে রাস্তায় এত মানুষ এসছে। বিজেপিও রাস্তায় নামবে, সমস্ত সংগঠনই রাস্তায় নামবে। এক একটা লোকে একবার মার খায়, দুবার মার খায়, তারপরে নিউটনের তৃতীয় সূত্র আছে, তারপরে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন সেটাই হবে যেটা সিপিএম এর আমলে হয়েছিল, তারপরে সে একই জিনিস হবে তখন। কিন্তু আমরা গণতন্ত্র প্রেমী মানুষ, আমরা আইনের সাহায্য নেব, গণতন্ত্রের সাহায্য নেব, গণতান্ত্রিক ভাবে
প্রতিবাদ। সুপ্রিম কোর্ট কেন ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে আত্মরক্ষার অধিকার দিয়ে প্রয়োজনীয় মানুষ সেগুলোকে ব্যবহার করবেন। এর প্রতিফলন কেন্দ্র রাজ্য সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন। এবার কেন্দ্র কোর্ট থেকে আবার করে আদেশ দেওয়া হবে যে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষ্কার দাঁড়িয়ে বলছে কেটে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীর জলে, কোন রকম কোনো অ্যাকশন নিচ্ছেন না মমতা ব্যানার্জি তার বিধায়কের বিরুদ্ধে। ডাইরেক্ট মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করছে রামকৃষ্ণ সংঘ ইসকনকে, তারপরে সেই সমস্ত সংগঠনের উপর আক্রমণ নেমে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে জবাব দিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ একদিন সহ্য করবে, দুদিন সহ্য করবে, সিপিএম কে সহ্য করেনি, কেন মমতা ব্যানার্জিকে সহ্য করবে? পুলিশের ওপর আমাদের কারণ কোনো, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ দলদাস, মমতার হয়ে কাজ করে। সেখানে দাঁড়িয়ে লোকসভার ভোট করাচ্ছে, ছুটি নিয়ে বুথের এজেন্ট হয়ে বসেছে, পুলিং এজেন্ট হয়ে বসেছে। সেখানে তাই তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করা যাবে? কাউন্সিলরের ছেলে আইসি হয়েছে, সে আইসি ভোট করাচ্ছে কৃষ্ণনগরে একটি থানায়, তারা কি ভোট করাবে? সে ভোটের কোনো মূল্য আছে? ভোটের কোনো প্রয়োজনীয়তা আছে? প্রয়োজনীয়তাই তো নেই। ওটা ডিক্লেয়ার করতে পারে যে আমরা এই আমরা 42টা আসনে জিতে গেছি, মমতা ব্যানার্জি লাঠি তুলে যাবে। এটা তো নতুন কোনো ঘটনা নয়। 2011 সালে ইউপিএ গভর্নমেন্টের যখন মমতা ব্যানার্জি সেই সরকারের শরিক ছিলেন, মনমোহন সিংকে তার রিসার্চ অ্যানালিসিস উইং তাকে রিপোর্ট সাবমিট করেছিল যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার 20% হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, এবং সেটা গোটা ভারতবর্ষের আমাদের কথা মনমোহন সিং, মমতা ব্যানার্জির সরকারের রিপোর্ট। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে কেন এখন এতদিন অব্দি বর্ডার ক্লোজ করা হয়নি, বর্ডার সিল করা হয়নি। এটা কোথা থেকে এসছে? পশ্চিমবঙ্গের ভূমিপুত্রের অধিকার কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। তাদের জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে, আমরা তো দেবো না। ঠিক যতটাই ততটা 46-এ ছিল ততটাই এখানে আছে। প্রয়োজনীয়তা একজন শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, গোপাল মুখোপাধ্যায়ের প্রয়োজনীয়তা আছে। এবার যদি তারা যদি আবার আবির্ভাব হয় তাদের, তাহলে মমতাজি কপালে কি আছে সেটা কেউ জানে না। কারণ এটা তো আর সোহরাবর্দীর সরকার নয়, আর এটা পণ্ডিত নেহেরুর সরকার নয়, এটা মোদী, যারা কাশ্মীরকে ঠান্ডা।